ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর নরহরি দাসের হাতে কলমে 16 থেকে 24 সমস্ত প্রশ্নোত্তর দেখে নেব। আর গণিতের 24 পাতা থেকে 26 পাতা যে সকল অঙ্কগুলো রয়েছে ভালো করে বুঝে নেব। দেখো, এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে কিংবা প্লেলিস্টে পেয়ে যাবে, তোমরা দেখে নিও। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। 16টা গল্পটিতে কে কোন সময় কি করেছিল তা লেখো। দেখো, এক এক করে তোমাদের বলে দেওয়া হচ্ছে, তোমরা মিলিয়ে নেবে। গল্পে প্রথমে আছে ছাগলের মা। ছাগলের মা গর্তে বাইরে চলে গিয়েছিল। তারপরে ছাগলছানা গর্তের বাইরে বেরিয়ে এলো। তারপরে ষাঁড় ঘাস খাচ্ছিল। শিয়াল মামা বাঘের বাড়ি নিমন্ত্রণে খেতে গিয়েছিল। আর বাঘ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শিয়ালকে ফিরে আসতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল। দেখো, এইভাবেই আমরা এই প্রশ্ন উত্তরগুলো করলাম। তারপরে 17 নম্বর প্রশ্ন কি উত্তর আছে দেখো। শক্তি ও বুদ্ধির কাজের বিচারে শিয়াল, বাঘ আর ছাগলছানার আচরণ কেমন তা তুমি লেখো। দেখো, এর উত্তরটা কেমন হবে। বাঘের শক্তি সবচেয়ে বেশি হলেও তার বুদ্ধি খুবই কম ছিল। নরহরি দাসের কথা শুনে শিয়ালকে লেজে বেঁধে সে ছুটে পালিয়ে গিয়ে সে যে ভীতু ও বোকা তার প্রমাণ দিয়েছিল। তারপর হচ্ছে শিয়াল। শিয়াল খুবই বুদ্ধিমান ও তার শক্তিও আছে, কিন্তু রাতের অন্ধকারে ভালো করে দেখতে না পেয়ে ভয় পেয়ে সে বোকামির পরিচয় দিয়েছে। তারপরে কি আছে, তারপর দেখো ছাগলছানা। ছাগলছানা কী হবে। সকলের তুলনায় ছাগলছানাটি নিরীহ ও দুর্বল প্রাণী, কিন্তু প্রথমবার শিয়ালকে একা দেখে এবং পরে শিয়ালের সঙ্গে বাঘকে দেখে যে সে কথাগুলি বলে রক্ষা পেয়েছে, তার থেকে বোঝা যায় সে আসল বুদ্ধিমান এবং সাহসী। ঠিক আছে, দেখো এখানে আমরা 15, 16, 17 তিনটে প্রশ্নের উত্তর জেনে নিলাম। এরপরে আমরা 18 নম্বর প্রশ্নের দিকে চলে যাব। দেখো, 18 প্রশ্ন কি রয়েছে। নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ ও জ্যোতিচিহ্ন বসাও। আচ্ছা, কোথায় কমা, কোথায় ফুল স্টপ, কোথায় দাঁড়ি হবে, এগুলো বসাতে বলেছে। দেখো, খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে চলতে পারে না। দেখো, ভারী হলো যে, এরপর একটা কমা বসাবো, চলতে পারে না, এখানে একটা দাঁড়ি বসবে। সন্ধে হলে ষাঁড় এসে বললো বলে এখানে কমা, এখানে একটা ইনভাইট কমা। এখন চলো বাড়ি যাই, ইনভাইট কমা শেষ, দাঁড়ি। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, এখানে জিজ্ঞেস চিহ্ন। সে আর চলতেই পারে না, এখানে একটা দাঁড়ি দেবো। তাই সে বলল তুমি যাও, আমি কাল চলে যাব, এখানে কমা হবে। তারপর এখানে ইনভাইট কমাতে শুরু, এখানে ইনভাইট কমা শেষ, এখানে দাঁড়ি। এভাবেই আমরা জ্যোতিচিহ্নের ব্যাপারটা শিখে নিলাম। তারপর দেখো, নিচের শব্দগুলি বিপরীতার্থ শব্দ লেখো। চলো তোমাদের একটু বলে দিচ্ছি। মস্ত, ক্ষুদ্র, বাইরে ভেতরে, লম্বা, খাটো, ব্যস্ত, সুস্থির, নিঃশ্বাস, প্রশ্বাস, সর্বনাশ, লাভবান, আর দূর হচ্ছে নিকটে। এই কটা বিপরীত শব্দ তোমরা জেনে নেবে। তারপর দেখো শব্দার্থ আছে, শব্দার্থগুলো তোমরা এখান থেকে মুখস্থ করবে। চমৎকার, সুন্দর, রাক্ষস, দৈত্য, গ্রাস, হাত দিয়ে মুখে তোলা নির্দিষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য। আস্পর্ধা, স্পর্ধা শব্দের কর্থরূপ। দম্ভ, কড়ি, বিনিময়ের মাধ্যম, এক ধরনের মুদ্রা বা কপর্দক। ক্ষেত, জমি, আল, এক জমি থেকে পাশের জমি আলাদা করে রাখার জন্য নির্দিষ্ট ছোট বাঁধ। ঠক্কর মানে ধাক্কা বা হোঁচট। সাড়া হলো মানে অস্থির হলো, এখানে শাস্তি মানে সাজা। এরপরে 20 প্রশ্ন কি আছে। এই গল্পে শিয়ালকে নাকাল হতে দেখা গেছে। তুমি আরও দুটি গল্প সংগ্রহ করো, যেখানে একটিতে শিয়াল তার বুদ্ধির জোরে জিতে গেছে, অন্যটিতে সে তা পারেনি। দেখো, দুটো গল্প পরপর বলে দেওয়া হচ্ছে, যেখানে শিয়াল তার বুদ্ধির জোরে জিতেছে আর একটা গল্পে শিয়াল তার বুদ্ধির জোরে জিততে পারেনি। চলো প্রথম গল্পটা শুরু করছি। একবার এক কুমিরের ইচ্ছে হলো চাষ করার, তাই সে এই কথা জানায় তার বন্ধু শিয়ালকে। শিয়াল রাজি হয় চাষে। প্রথমবার আলু চাষ হয়। কুমির ভাবলো শিয়াল ঠকবে, তাই সে বলল সে গাছের আগা নেবে। সেই মতো কুমির আলু গাছের আগা নিয়ে দেখলো তাতে একটাও আলু নেই।
তখন সে পরের বার আবার ঠিক করলো শিয়ালকে ঠকাবে। এবারও তার মনে হলো ধান চাষের। এবার কুমির আগে আগেই ধান গাছের গোড়া শিয়ালের কাছে চেয়ে বসলো। কুমির তো জানতো না ধান গাছের ধান হয় গাছের আগায়। বাড়ি নিয়ে গিয়ে সে দেখলো এবারও সে ঠকে গেছে। এরপর তৃতীয়বার তারা দুজনে ঠিক করলো এবার আখের চাষ করবে। সেই মতো এবারও কুমির শিয়ালকে বোকা বানাতে গেল। আখের চাষের পর দেখা গেল আখের আগা নিয়ে কুমির বাড়ি গেল। বাড়ি নিয়ে গিয়ে দেখলো তাতে স্বাদ নেই। এরপর সে দেখে শিয়াল ঘরে বসে আখের ভাগ আনন্দ করে খাচ্ছে। এইভাবে বুদ্ধির জোরে শিয়াল জিতে গেল। এটা হচ্ছে শিয়াল আর কুমিরের গল্প, তোমরা পড়েছ। দ্বিতীয় গল্পটা কি আছে দেখো। শিয়াল আখ খেতে খুব ভালোবাসে। সে আখ খেতে ঢুকে ভিমরুলের চাক দেখে ভাবলো ওটা বুঝি আখের গাছের ফল। সে ভাবলো আচ্ছা আখের কি চমৎকার ফল, খেতে না জানি কি মিষ্টি। এই মনে করে সে ভিমরুলের চাক খেতে গেছে। অমনি ভিমরুল বেরিয়ে কামড়ে তাকে মজা দেখাতে লাগলো। শিয়াল প্রাণ ভয়ে খালি ছোটে আখের খেতে যাবে না বলে। তারপর যখন গায়ের ব্যথা একটু কমে গেছে তখন সে ভাবলো মিষ্টি ফল তো, তাই ফলটার ভেতর পোকা ছিল, তাই আমাকে কামড়েছে। তার আগে যদি ফলটাকে নড়িয়ে দিতাম তাহলে পোকাগুলো বেরিয়ে যেত। এই ভেবে সে বলতে লাগলো আগে লাঠি দিয়ে নাড়িয়ে দেব, তারপরে ফল খাবো। এরপরে বলতে বলতে সে আখের খেতে গিয়ে দেখে লাঠি দিয়ে ভিমরুলের চাক নাড়া দিয়েছে। অমনি আর যায় কোথায়, দরে দরে ভিমরুল এসে শিয়ালকে কামড়ে আধমোড়া করে দিল। তবে সে ছাড়ল। সেই থেকে শিয়াল আর আখের খেতে রস খেতে যাবে না এই প্রমাণ করেছিল। দেখো দুটো গল্প বলে দিলাম। একটাতে শিয়াল তার বুদ্ধির জোরে জিতেছে, আর একটাতে শিয়াল তার বুদ্ধির জোরে বোকা বনে গেছে। এরপরে দেখো 21 প্রশ্নটা কি আছে। 21 প্রশ্নটা রয়েছে কোন গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে তাদের খাদ্য বাসস্থান বা স্বভাব কেমন তা উল্লেখ করো। দেখো এখানে আমরা পেয়েছি ছাগল, ষাঁড়, শিয়াল, বাঘ আর সিংহ, এদের নাম। চলো এদের খাদ্য কেমন এবং বাসস্থান কেমন সে নিয়ে একটু আলোচনা করে নিই। ছাগল একটা গৃহপালিত পশু। এরা ঘাস ও গাছের লতাপাতা খায়। এরা খুব নিরীহ ও ভীতু স্বভাবের প্রাণী হয়। ষাঁড় এরা ঘাস, লতাপাতা, খড় খায়। এরা জঙ্গলে থাকে। আবার গ্রামে এমনকি রাস্তাঘাটেও এদের ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায়। এরা সাধারণত নিরীহ প্রাণী হয়, কিন্তু রেগে গেলে শিং দিয়ে গুঁতিয়ে দেয়। তারপরে দেখো শিয়াল একটা মাংসাশী প্রাণী। এরা বনে জঙ্গলে, গর্তে ও ঝোপঝাড়ে থাকে। এরা খুব চালাক প্রাণী হয়। ছোটোখাটো পশু পাখি শিকার করে হুক্কা হওয়া শব্দ করে এরা আওয়াজ করে। তারপরে দেখো বাঘ এক ধরনের মাংসাশী প্রাণী। এরা শিকার ধরে খায়। প্রধানত বনে জঙ্গলে এদের বাস করে। বাঘ খুব হিংস্র প্রাণী। শিকার ধরার সময় এরা নিঃশব্দে চলাফেরা করে। বাঘ তীব্র শব্দে গর্জন করে। তারপর দেখো রয়েছে সিংহ হলো পশুদের রাজা। এরা অত্যন্ত শক্তিশালী এবং জঙ্গলে বা পাহাড়ের গুহায় বাস করে। এর কেশর একটি লেজ রয়েছে। এর গায়ের রং পিঙ্গল। এরা মাংসাশী প্রাণী। এরা তীব্র শব্দে গর্জন করে। দেখো এতটা পর্যন্ত পড়িয়ে দেওয়া হলো। তোমাদের বইয়ের 11 পাতায় যে প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দেখো এখানে পরপর 4টে প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ছাগল ছানার মা তাকে কিভাবে সাবধান করত, তার ভয় কাটলো কিভাবে? দেখো এর উত্তরটা অনেকটা এরকমভাবে লেখা যেতে পারে, ছাগল ছানার মা তাকে ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে এই বলে ভয় দেখাতো ও নিজের গর্ত থেকে বেরোতে বারণ করত। যখন সে একটু বড় হলো তখন তার ভয় কমে গেল। ঠিক আছে, এরপর দেখো দুইয়ের প্রশ্ন কি আছে, বনে সন্ধ্যা হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো? দেখো উত্তরটা এমনভাবে লিখতে হবে, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতরে ঘাস খেতে গিয়েছিল। সেখানে খুব চমৎকার ঘাস থাকায় ছাগলছানা এত ঘাস খেলো যে পেট ভারী হয়ে গেল। ফিরতে সন্ধে হয়ে এলে সেখানে একটি গর্ত দেখতে পেয়ে তার ভেতর ঢুকে গেল। বোঝা গেছে?
এরপরে 3 প্রশ্ন কি আছে দেখো, ছাগল ছানাকে শিয়াল ভয় পেল কেন? এর উত্তরটা কেমন ভাবে লিখতে হবে চলো একটু আলোচনা করে নিই। বনের ভেতর ঘাস খেতে খেতে সন্ধে হয়ে যাওয়ায় ছাগল ছানাটি একটি গর্তে ঢুকে পড়ল। সেটি ছিল শিয়ালের। রাতে শিয়াল তার মামা বাঘের বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে এসে দেখে গর্তের ভেতর কেমন একটা কালো মতো জন্তু রয়েছে। রাক্ষস ভেবে ভয় পেয়ে শিয়াল জিজ্ঞেস করে, গর্তে কে রয়েছে? ছাগল ছানাটি তখন উত্তর দেয়, সিংহের মামা আমি নরহরি দাস, 50টা বাঘে মোর এক এক গ্রাস। এই কথা শুনে শিয়াল প্রচণ্ড ভয় পেয়ে গেল। ঠিক আছে, দেখো এরকমভাবে উত্তরগুলো সাজানো হয়েছে। আমরা এবার পরের প্রশ্ন চলে যাই। 4 প্রশ্ন, বাঘের ওপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখো। দেখো উত্তরটা এমনভাবে লেখা হয়েছে, বাঘ ও শিয়াল নরহরি দাসকে দেখতে এলে ছাগলটি দূর থেকে তাদের দেখতে পায়। তাদের দেখে ছাগলটি বুদ্ধি করে বলে, দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি লেজে বেঁধে দড়ি। এই শুনে ভয়ে বাঘের প্রাণ উড়ে গেল। সে ভাবলো শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য তাকে নিয়ে এসেছে। তারপর 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। সারা রাত বাঘ এদিক ওদিক ছুটে সারা হলো, আর লেজে বাঁধা শিয়ালটি মাটিতে আছাড় খায়, কাঁটার আঁচড় খায়, ক্ষেতের আলে ঠক্কর খায়। সেদিন শিয়ালের ভারী সাজা হলো। সেই থেকে বাঘের ওপর শিয়ালের রাগ হলো। দেখো এইরকমভাবে প্রশ্নের উত্তরগুলো তোমাদের জন্য সাজিয়ে দেওয়া হলো। এরপর আমরা 11 পাতা ছেড়ে 12 পাতার দিকে যাই। দেখো এখানে কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে, ছবির সঙ্গে মানানসই বাক্য লিখে গল্পটি পূর্ণ করো। আমরা যে গল্পটা পড়লাম সেই গল্পটার ছবি এখানে দেওয়া আছে পর 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 পর। দেখো এই ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারবো গল্পটা কিভাবে এগিয়েছে আর তারপরে কি হয়েছে। প্রথমে দেখো একটা গর্তের মধ্যে একটা ছোট শিয়াল, একটা ছোট ছাগল, একটা বড় ছাগল রয়েছে। ছাগলটা হচ্ছে তার মা। এই ছোট ছাগল গর্ত থেকে বেরোতে দেয় না, বাঘে খেয়ে ফেলবে, ভাল্লুকে ধরবে, সিংহে খেয়ে ফেলবে। ঠিক আছে, মা তাকে বোঝায়, বাছা তুই এখন ছোট আছিস, গর্ত থেকে তোকে বেরোতে হবে না। কিন্তু যখন একটু বড় হলো তখন ষাঁড়ের সঙ্গে বন্ধুত্ব হলো এবং ষাঁড়ের সঙ্গে গভীর বনে গিয়ে ঘাস খেতে লাগলো। দেখো গভীর বনে গিয়ে ঘাস খাচ্ছে। খেতে খেতে কি হলো, দেখো তার পেটটা ভারী হয়ে গেছে। পেটটা যখন ভারী হয়ে গেল তখন সে আর বাড়ি যেতে পারলো না, একটা গর্তের মধ্যে ঢুকে গেল। সেই গর্তটা ছিল একটা শিয়ালের। সেই শিয়াল এসে দেখলো গর্তের ভেতরকে, তখন সেই ছাগলটা নিজেকে নরহরি দাস বলে পরিচয় দিল। ভয়ে শিয়াল সেখান থেকে চলে গেল। এর পরের ছবিতে কি দেখতে পাচ্ছি, দেখো লেজের সঙ্গে লেজ বাঁধা রয়েছে। শিয়ালটি বাঘকে বলায় বাঘ রেগে গিয়ে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে আবার সেই গর্তের কাছে ফিরে এলো। যখন শিয়াল আর বাঘ দুজনেই ছাগলের কাছে ঠকে গেল, ঠকে যাওয়ার পর বাঘ পালাচ্ছে, তার সঙ্গে শিয়ালটা ঠোকর খাচ্ছে। শেষ পর্যন্ত যখন সকাল হলো শিয়ালটা নিজের বাসায় ফিরে এলো। ঠিক আছে, ছাগলটা নিজের বাসায় ফিরে এলো আর শিয়ালটার অবস্থা দেখো খুব খারাপ অবস্থা হয়েছে তার। ঠিক আছে, এভাবেই আমরা গল্পটা বুঝতে পারলাম। ছবির আকারে গোটা গল্পটা আমাদের বোঝা হলো। ঠিক আছে, তারপরে কি আছে দেখি। তোমরা দেখো এখানে কি আছে 24 নম্বর প্রশ্নে। এখানে একটা খেলা দেয়া হলো। দেখো তো এটা খেলতে ভালো লাগে কিনা। সাপ লুডো খেলার মতো খেলা, লুডো খেলার মতো করেই খেলতে হবে। যেখানে বাঘের ছবি আঁকা আছে সেখানে পড়লে আবার প্রথম থেকে শুরু করতে হবে। প্রশ্নের জায়গায় পড়লে প্রশ্নের উত্তর ঠিক দিয়ে তবেই মই দিয়ে উপরে ওঠা যাবে। শিয়ালের মুখে পড়লে 5 ঘর পিছিয়ে যেতে হবে। যদি প্রশ্নের উত্তর কেউ না পারে তবে লুডোর ছক্কার যত দান পড়বে সেই অনুযায়ী এগুবে। বুঝে গেল? একটা লুডোর ছক্কার মতোই একটা
খেলা দেওয়া হয়েছে, যেখানে কিছু বাঘের ছবি রয়েছে, কিছু শিয়ালের ছবি রয়েছে, আর কিছু সিঁড়ির ছবি রয়েছে। দেখো, যদি বাঘের মুখে কেউ পড়ে যায় একদম শুরু থেকে শুরু করতে হবে, আর শিয়ালের মুখে পড়লে 5 ঘর পিছিয়ে যেতে হবে, মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর পিছিয়ে যাব। ঠিক আছে? আর ময়ের এখানে পড়লে একটা প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তর দিতে পারলে তবেই আমরা উঠতে পারবো, না হলে আমরা যেমন এগোই সেরকমভাবে এগোবো। এরপরে দেখি কি আছে, শুরু থেকে দেখা যাক। দেখো, এখানে লেখা আছে আরম্ভ। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এখানে একটা 4 ঘরের পর প্রশ্ন রয়েছে। দেখো, এখানে একটা প্রশ্ন দিয়েছে, কি বলতো? বনের আর এক নাম কি? বনের এক নাম জঙ্গল হতে পারে, অরণ্য হতে পারে। যদি তোমরা সঠিক বলতে পারো তাহলেই ওপরে উঠতে পারবে, না বলতে পারলে আবার সামনের দিকে এগিয়ে যাবে। দেখো, সঠিক বললে কি লাভ হবে বলো তো? 4 থেকে একদম 18 চলে যাবে, আর না বলতে পারলে আবার এগুতে হবে 1 ঘর, 2 ঘর, 1 ঘর, 2 ঘর, যেরকম দান পড়বে সেরকম এগোবে। 6 যদি কেউ চলে আসে, 6 একটা সিঁড়ি আছে, কিন্তু এখানে একটা প্রশ্নও আছে। কিরকম প্রশ্ন? বনের রাজা হলো বাঘ। কেউ যদি বলতে পারে সরাসরি 6 থেকে 27 চলে যাবে, বলতে না পারলে আবার থেকে ঘুরে 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 যেতে হবে। এইখানে যদি কেউ চলে আসে 12 ঘরে, তখন দেখো আরও একটা প্রশ্ন আছে। দেখো, যে পশু নাচতে জানে, তোমরা জানো কোন পশু নাচতে জানে? সেই পশুর নামটা এখানে লিখতে হবে। ঠিক আছে? উত্তর হবে ভাল্লুক। তারপরে দেখো, এখান থেকে আমরা আস্তে 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 এগিয়ে যাব, 20তে চলে আসবো। 20তেও একটা সিঁড়ি আছে আর প্রশ্নও আছে, যার আর এক নাম হলো অজ। কার বলো তো? ছাগল। বলতে পারলে ওপর দিকে উঠবো, না বলতে পারলে আবার আমাদের এদিকে আসতে হবে। 24 ঘরে এসে দেখবো আরও একটা প্রশ্ন আছে। 24 থেকে কেমন ভাই উঠে 47 চলে গেছে। দেখো, 24 প্রশ্নটা কি আছে? ষাঁড় ছাড়া আর একটা নিরামিষ প্রাণী হলো গরু। ছাগল। আমরা আরামসে ওপরে উঠে যেতে পারবো। যদি না পারি তাহলে দেখো, আস্তে 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 আমরা 32 ঘরে এসে পৌঁছাবো। 32 ঘরে আরও একটা প্রশ্ন আছে। পাহাড় শব্দটির সঙ্গে কোন শব্দটি মেলে? পাহাড়, পর্বত। যদি বলতে পারি আমরা সরাসরি কোথায় চলে যাব? একদম 73 চলে যাব। আর যদি কেউ বলতে না পারে, আস্তে 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 তাদের এগোতে হবে। 32 থেকে এখানে 40 চলে এলো, দিয়ে 50। দেখো, 50 ঘরে প্রশ্ন আছে। 43 ঘরে প্রশ্ন আছে। 43 কোথায়? দেখতে পাচ্ছি এখানে আমরা 43 ঘরে একটা প্রশ্ন আছে। ঠিক আছে? 43 ঘরে প্রশ্ন উত্তর দিতে পারলে একদম সরাসরি 62 ঘরে চলে যাব। 43 প্রশ্নটা কি আছে দেখে নি। যে কথা শুনে বাঘ ভাবলো নরহরি দাস আসছে। কোন কথা শুনে বাঘ ভেবেছিল বলো তো? ওই যে যখন শিয়ালটা বাঘের সঙ্গে এসেছিল আর বলেছিল, দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলে লেজে দিয়ে দড়ি। এটা বলতে পারলে তোমরা উপরে উঠে যাবে, না বলতে পারলে এখানেই আটকে পড়ে থাকবে। এরপরে আমরা চলে আসবো 50 ঘরে। দেখো, 50 ঘরে গর্তে থাকে এমন একটা প্রাণীর নাম আমরা পড়লাম এইমাত্র। শিয়াল হতে পারে, ইঁদুর হতে পারে। তোমরা বলতে পারলে একদম 91 চলে যাবে, না বলতে পারলে আবার সেই 51, 52, 53 করে 57 ঘরে এলাম। আরও একটা প্রশ্ন পেলাম 57 ঘরে। কড়ি শব্দটির অর্থ হলো কি? দেখো, 57 ঘরে যদি কেউ সঠিক উত্তর দিতে পারে তাহলে একদম কোন দিক থেকে কোন দিকে চলে যাবে বলো তো? 57 থেকে দেখো মইটা কোন দিকে উঠেছে? সোজা উঠেছে, দিয়ে এদিকে বেঁকে চলে এসছে। কড়ি শব্দের অর্থ এখানে জানতে চেয়েছে। কড়ি শব্দের অর্থ হলো বিনিময়ের মাধ্যম, এক ধরনের মুদ্রা বা কপর্দক। ঠিক আছে? এরপরে দেখো, যেতে 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 আমরা 66 ঘরে যদি চলে আসি, সারা শব্দটি দিয়ে দুটি বাক্যে অর্থ প্রয়োগ করতে হবে। কোথায় গেল 66? দেখো, খুব ভালো জায়গায় 66 আছে। 66 থেকে আমরা সরাসরি 97 চলে যাব, তারপর 3 ঘর পারলেই 100 চলে যাব। তাহলে সারা শব্দ দিয়ে দুটো বাক্য রচনা। আমার কাজ সারা হলো, মানে আমার কাজ সমাপ্ত হলো। এখানে সারা শব্দটা সমাপ্ত হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর একটা কি হতে পারে? এমনি করে সারা রাত ছোটাছুটি করে সে সারা হলো। সারা মানে এখানে অস্থির কথা বলা হচ্ছে। দেখো, এইভাবে গোটা ছকটা আমরা পূরণ করে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। নরহরি দাস সংক্রান্ত যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেওয়া হলো। যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে। কত সময় লাগে দেখি, কি অঙ্ক আছে এগুলো? আচ্ছা, রত্না প্রজাতন্ত্র দিবসের দিন মাফলার বোনা শুরু করেছে। দেখতে পাচ্ছ সে মাফলার বুনছে।
15ই ফেব্রুয়ারি তার মাফলার বোনা শেষ হয়েছে। ক্যালেন্ডার দেখি আর হিসেব করে বলি কতদিন ধরে রত্না মাফলার বুনেছে। তাহলে তোমরা জানো প্রজাতন্ত্র দিবস কবে? ভারতের প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26শে জানুয়ারি। সে বোনা শুরু করেছিল আর শেষ করেছিল 15ই ফেব্রুয়ারি। তাহলে জানুয়ারি মাসের 26 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ কদিন হয়? এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। আগে দেবো জানুয়ারি মাসের 26 তারিখ থেকে 31শে জানুয়ারি 6 দিন হলো, আর ওদিকে ফেব্রুয়ারির 15 দিন হলো। 1 থেকে 15 দিন হচ্ছে, তাহলে ওদিকে 6 দিন, এদিকে 15 দিন, মোট তাহলে 21 দিন। তাহলে 21 দিন ধরে সে মাফলার বুনেছে। আমরা 21 দিন মানে কত সপ্তাহ? 21কে আমরা যদি 3 দিয়ে 7 দিয়ে ভাগ করে দিই 3 সপ্তাহ। ঠিক আছে, 3 সপ্তাহ ধরে সে মাফলার বুনেছে। পরের অঙ্কটা দেখে কি আছে? রিতাদের 23শে মে গ্রীষ্মের ছুটি শুরু হয়, 9 জুন পর্যন্ত ছুটি থাকবে। তাহলে কতদিন ছুটি থাকবে? এবার দেখে নেব মে মাসে 23শে মে থেকে 31শে মে কতদিন হয়। গুনে দেখো তো, 9 দিন হবে। এদিকে 9 দিন আর ওদিকে জুন মাসে 9 দিন। মে মাসে 9 দিন আর জুন মাসে 9 দিন যোগ করলে 9 আর 9 যোগ করলে হবে 18 দিন। তাহলে 2 সপ্তাহ 4 দিন স্কুল ছুটি থাকবে। পরের প্রশ্নটা বলি, স্বাধীনতা দিবসের দিন বাবা মুর্শিদাবাদ বদলি হয়ে গেলেন, 26 সেপ্টেম্বর আমাদের ওখানে নিয়ে গেলেন। তাহলে বাবা যাওয়ার কতদিন পর আমাদের নিয়ে গেছিলেন? দেখো স্বাধীনতা দিবস কবে? 15ই আগস্ট। সেখান থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত হিসেব করা হবে, কারণ 26 সেপ্টেম্বর আমাদের নিয়ে গেছে। তাহলে 25 সেপ্টেম্বর 15ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত 17 দিন হবে, আর ওদিকে হবে 25 দিন, যোগ করলে পাওয়া যায় 42 দিন। তার মানে 42কে 7 দিয়ে ভাগ করব, 6 সপ্তাহ পর আমরা ওখানে গেলাম। খুব ভালো করে ব্যাপারটা বুঝবে, কখন যোগ করব কখন বিয়োগ করব। আচ্ছা, তারপরে দেখি মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন স্কুল বাড়ি রং করা শুরু হয়েছে, 4 নম্বর শেষ হলো। তাহলে কতদিন রং করার সময় লেগেছে? আমরা জানি মহাত্মা গান্ধীর জন্মদিন হচ্ছে 2রা অক্টোবর। 2রা অক্টোবর থেকে 31শে অক্টোবর হচ্ছে 30 তারিখ, আর নভেম্বর মাসে 4 দিন, তাহলে মোট হচ্ছে 34 দিন। তো স্কুল বাড়িটা রং করতে 34 দিন সময় লেগেছে। তো মনে রাখবে সবসময় বিয়োগ করার পরে 1 যোগ করতে হবে, ওই দিনটাকেও ধরতে হয়। সেই জন্য পরবর্তীকাল অঙ্কগুলোতে আরও তোমাদের ব্যাপারটা পরিষ্কার হবে। দেখো 5 অঙ্কে কী আছে? 2রা জুলাই থেকে 7ই আগস্ট। 7ই আগস্ট বাদ দিলে কতদিন হয়? জুলাই মাসে 30 দিন, আর আগস্ট মাসে 7 তারিখটা বাদ দিলে 6 দিন। 30 আর 6 হবে 36 দিন। এখন প্রশ্ন হচ্ছে জুলাই মাসে 30 দিন কেন হলো? দেখো 2রা জুলাইটাকে ধরে 31 জুলাই পর্যন্ত তুমি যদি গোনো 30 দিনই হবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখি। ক্ষয়ের অঙ্কটা 13ই মে থেকে 21শে জুন। 21শে জুন সমেত বলেছে, তাহলে মে মাসে কত দিন হচ্ছে? 13 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হবে 19 দিন, আর 19 এদিকে হচ্ছে জুন, জুন মাসে 21 তারিখ, 19 আর 21 যোগ করলে হবে 40 দিন। 8ই মার্চ থেকে 2রা এপ্রিল কদিন হবে? দেখো মার্চ মাসে 8ই মার্চ থেকে 31শে মার্চ হবে 24 দিন, আর এপ্রিল মাসে 2 দিন, যোগ করলে হবে 26 দিন। ঘয়ের অঙ্কটা কী আছে দেখি। 3রা জানুয়ারি থেকে কতই ফেব্রুয়ারি? 20 ফেব্রুয়ারি। 23শে জানুয়ারি বাদ দিই, কতদিন হবে? 23শে জানুয়ারি মাসের 23শে জানুয়ারিটা বাদ দিলে হবে 8 দিন, আর এদিকে হবে 20 দিন, তাহলে মোট হবে 28 দিন। আর দেখো সব থেকে শেষ অঙ্কটা কী বলেছে? শেষ অঙ্কটা বলেছে 2012 সালে 23শে জানুয়ারি থেকে 1লা মার্চ কতদিন হবে? 1লা মার্চটাকে বাদ দিতে বলেছে। তা জানুয়ারি মাসে 23 তারিখ থেকে 31 তারিখ 9 দিন হবে। ফেব্রুয়ারি মাসে 29 দিন ধরতে হবে, কারণ 2012 সালটা ছিল লিপ ইয়ার। তাহলে এদিকে 9 আর 29 যোগ করলে হবে 38 দিন। ঠিক আছে, আমার মাসতুদের দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়, আর আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট। আমার বয়স 9 বছর 5 মাস। হিসেব করে দেখি মাসতুদের দিদির বয়স কত। দেখো এখানে লেখা রয়েছে আমার বয়স, ওখানে লিখতে হবে আমার বয়স কত? 9 বছর 5 মাস যোগ আমার মাসতুদের দিদি। কেন যোগ করতে হবে? বড় আছে, তাহলে ওখানে যোগ করতে হবে 3 বছর 7 মাস। দেখো প্রথমে মাসগুলো যোগ করলে হচ্ছে 5 আর 7 12 মাস, আর 9 আর 3 যোগ করলে 12 বছর। তাহলে 12 মাস বলে তো কোনো কথা হয় না, 12 মাস মানে 1 বছর। এদিকে 12 বছর আর ওদিকে 1 বছর, যোগ করলে উত্তর হবে 13 বছর। দেখো তোমরা খুব ভালো করে বুঝবে, যখনই 12 বেশি হয়ে যাবে তখন সেটা 1 ধরে নেওয়া হবে।
যেমন ধরো পরের অঙ্কটা কি রয়েছে, পরের অঙ্কটা রয়েছে আমার বোনের বয়স। দেখো বোন তো আমার থেকে ছোট, তাহলে বিয়োগ করতে হবে। 9 বছর 5 মাস থেকে 1 বছর 6 মাস বিয়োগ করতে হবে। প্রথমে আমরা মাসগুলো বিয়োগ করব। 5 থেকে 6 বিয়োগ করা যায়? তা তো যায় না। তাহলে 5টা কী করতে হবে? 5টাকে কিছু ধার নিতে হবে। 5-এর পাশে কী রয়েছে? বছর। কত বছর রয়েছে? 9 বছর রয়েছে। তাহলে 9 থেকে যদি 1 ধার নিয়ে নিই, 9টা হয়ে যাবে 8। দেখো ওখানে 8 করা রয়েছে। আর 1 বছর মানে 12 মাস। 12টা যোগ হয়ে যাবে ওই 5-এর সাথে, 12-র সঙ্গে 5 যোগ করে হয়ে যাবে 17। এবার দেখো 17 থেকে 6 বিয়োগ করা যায়? অবশ্যই যায়। 17 থেকে 6 বিয়োগ করলে হবে 11, আর ওদিকে 8 থেকে 1 বিয়োগ করলে হবে 7। তাহলে কী হচ্ছে? আমার বোনের বয়স 7 বছর 11 মাস। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপরে দেখব কি আছে, আমাদের তিনজনের মোট বয়স। দেখো তিনজনের মোট বয়স কত আছে? আমার বয়স প্রথমে বলে দেওয়া হয়েছে 9 বছর 5 মাস। মাস্টার দিদির বয়স আমরা এইমাত্র বার করলাম 13 বছর 00 মাস। আর বোনের বয়স 7 বছর 11 মাস। সব করে যোগ করলে হচ্ছে, আগে মাসগুলো যোগ করব, 11 আর 5 যোগ করলে হবে 16, আর এদিকে 9, 13 আর 7 যোগ করলে হবে 29। তাহলে 16 মাস বলে তো কোনো মাস হয় না। আমরা কি জানি? 12 বছর 12 মাস মানে 1 বছর। তাহলে ওই 29 আর 1 যোগ করলে হয়ে যাবে 30। আর 16 থেকে 12 চলে গেছে মানে 4 পড়ে আছে, 4 মাস হবে। তাহলে 30 বছর 4 মাস হবে উত্তর। আর একবার ভালো করে দেখে নাও, মাসগুলো যোগ করলে হচ্ছে 16। 16 মাস মানে হচ্ছে 1 বছর 4 মাস। ওই 1 বছরটা 29-এর সঙ্গে যোগ হয়ে 30 হয়ে যাবে, আর 4 মাসটা পড়ে থাকবে। এভাবেই আমরা অঙ্কগুলো শিখব, আস্তে আস্তে সব বুঝে নেব। আমার বন্ধু তমালের মাস্টার দাদার বয়স 11 বছর 7 মাস। তমাল তার দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট, আর তমালের বোন তমালের থেকে 2 বছর 6 মাসের ছোট। হিসেব করে তমাল আর তমালের বোনের বয়স দেখি। দেখো প্রথমে কি দেখব, তমালের মাস্টার দাদার বয়স কত? 11 বছর 7 মাস। ঠিক আছে, তার দাদার থেকে তমাল কত দিনের ছোট? 1 বছর 6 মাসের ছোট। 1 বছর 9 মাসের ছোট। তাহলে ওটা বিয়োগ করতে হবে। 11 বছর 7 মাস থেকে 1 বছর 9 মাস বিয়োগ করব। আবার ওই একই নিয়ম, 7 থেকে 9 বিয়োগ করা যায়? যায় না। তাহলে কী করতে হবে? পাশের ঘর থেকে ধার নেবো। 11টা হয়ে যাবে 10, 11 বছরটা হয়ে যাবে 10 বছর, আর 1 বছরটা দিকে চলে আসবে। 1 বছর মানে 12 মাস। 12 আর 7 যোগ করলে হবে 19। এবার দেখো 19 থেকে 9 বিয়োগ করলে 10 মাস, আর ওদিকে 10 থেকে 1 বিয়োগ করলে 9 বছর। তাহলে তমালের বয়স 9 বছর 10 মাস। এবার তমালের বোনের বয়স করতে হবে। তমালের বয়স পেলাম 9 বছর 10 মাস। তমালের বোন 2 বছর 6 মাসের ছোট। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, আর 9 থেকে 2 বিয়োগ করলে 7 বছর 4 মাস। এই বিয়োগটা সোজা হয়ে গেল, কিন্তু আগের বিয়োগটা একটু ভালো করে তোমাদের শিখতে হবে। ঠিক আছে, পরের অঙ্কে যাই। সানিয়া, সুপ্তি, দেবেশ তিনজনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। সুপ্তির বয়স 10 বছর 5 মাস হলে সানিয়া আর দেবেশের বয়সে হিসেব করি। দেখো সুপ্তির বয়স কত বলেছে? 10 বছর 5 মাস। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়। বড় মানে যোগ করতে হবে। সানিয়ার বয়স কত হবে? দেখো যোগ করে দেওয়া হয়েছে, 8 আর 5 যোগ করলে হবে 13, আর 10 বছর বসে যাবে। 13 মাস বলে তো কোনো মাস হয় না। 13 মাস মানে হচ্ছে 1 বছর 1 মাস। ওই 1 বছরটা 10-এর সঙ্গে যোগ হয়ে যাবে 11 বছর 1 মাস। এবার সুপ্তির বয়স কত? 10 বছর 5 মাস। দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। 6 মাসের ছোট মানে বিয়োগ করতে হবে। দেখো 5 থেকে তো 6 বিয়োগ করা যায় না, তো পাশের ঘর থেকে 1 ধার নিতে হবে। 10 থেকে যদি 1 ধার নিই, 10টা হয়ে যাবে 9, 1 বছর মানে 12 মাস। এবার 12 আর 5 যোগ করে হয়ে যাবে 17। 17 থেকে 6 বিয়োগ করলে হবে 11, আর 9টা বসে যাবে 9 বছর। তাহলে দেখো দেবেশের বয়স হচ্ছে 9 বছর 11 মাস। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো। পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, এখানে ওই মাস বছর দিনেরই অঙ্ক রয়েছে। আমরা একটুখানি ভালো করে এক এক করে বুঝবো। আমরা এখন 26 পাতার অঙ্কগুলো বোঝার চেষ্টা করছি। ভালো করে তোমরা দেখো, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। প্রথমে দেখাটা যোগ করতে দিয়েছে। 2 বছর 3 মাস 20 দিন, 3 বছর
8 মাস 11 দিন। প্রথমে কি আমরা দিনগুলো, মাসগুলো, বছরগুলো যোগ করব। দিন যোগ করলে হচ্ছে 31, মাস যোগ করলে 11, বছর যোগ করলে 5। দেখো 31 দিন মানে 30 দিন যুক্ত 1 দিন। ঠিক আছে, 11 মাসটা বসে যাবে, 5 মাসটা বসে যাবে। 30 দিন মানে কি বলতো? 30 দিন মানে তো 1 মাস। তাহলে পরে 5 বছর 11 মাস যুক্ত 1 মাস যুক্ত 1 দিন। ওই 30টা উঠে গেল, 1 মাস হয়ে গেল। এবার দেখো 11 মাস আর 1 মাস যোগ করলে 12 মাস হয়। 12 মাস মানে 1 বছর। তাহলে 5-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে 6। 6 বছর 0 মাস 1 দিন। এটাই হবে উত্তর। দেখো প্রতিটি ধাপ পরপর পরপর তোমাদের বুঝতে হবে। দিন থেকে মাস হলো, 30 আছে বলে। মাস থেকে বছর হয়ে গেল, কেন? 11 আর 1 যোগ করে 12 হচ্ছে বলে। 12 মাস না লিখে ওটা 1 বছর করে 5-এর সঙ্গে যোগ করে 6 করে দেওয়া হয়েছে। পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে কি রয়েছে? ওই একই রকম নিয়ম। প্রথমে আমরা দিনগুলো যোগ করব। দেখো 13, 28, 11 যোগ করলে হচ্ছে 52। 8, 2, 4 যোগ করলে হচ্ছে 14। আর 3, 8, 5 যোগ করলে হচ্ছে 16। এবার 52 দিন মানে কি? 30 দিন যুক্ত 22 দিন। 14 মাস মানে কি? 12 মাস যুক্ত 2 মাস। আর 16 বছর মানে 16 বছর। দেখো কি হলো, ওই 12 মাস মানে 1 বছর। ওই 1 বছরটা 16-র সঙ্গে যুক্ত হয়ে যাবে 17 বছর। আর এদিকে 2 মাস ছিল, ওইদিকে 30 দিন ছিল। 30 দিন মানে 1 মাস। 2 মাস আর 1 মাস যোগ করে হয়ে যাবে 3 মাস। আর এদিকে 22 দিন ছিল, 22 দিনে বসে যাবে। তো উত্তর হবে 17 বছর 3 মাস 22 দিন। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। পরের অঙ্কে যাওয়া যাক। দেখি 11 নম্বর অঙ্কটা কি বলেছে, কিভাবে বা 11 নম্বর অঙ্কটা করা যায়। এটার একটা যোগ দিয়েছে। এই পাতায় 4টে যোগ আছে, 4টে বিয়োগ আছে। দেখি যোগগুলো কীভাবে করা যায়। প্রথমে দিনগুলো যোগ করলাম। দিনগুলো 22, 10, 18 যোগ করলে 50। মাসগুলো যোগ করছি। 9 আর 18 যোগ করলে হবে 17। 6 আর 8 যোগ করলে হবে 14। এবার 50 দিন মানে কি? 30 যুক্ত 20। 17 মাস মানে কি? 12 যুক্ত 5 আর 14 বছরটা বসে যাবে। এরপরে 30 দিন মানে 1 মাস। তাহলে ওটা 5-এর সঙ্গে 1 যোগ হয়ে 6 মাস হবে। কারণ 12 মাস মানে 1 বছর। ওইটা আবার 14-র সঙ্গে যোগ হয়ে 1 বছরটা 15 বছর হয়ে যাবে। উত্তর হবে 15 বছর 6 মাস 20 দিন। দেখে নাও কোনটার সঙ্গে কোনটা যোগ হচ্ছে, কেন যোগ হচ্ছে। 30 দিন মানে 1 মাস, ওটা 5 মাসের সঙ্গে যোগ হয়ে 6 মাস হবে। আর 12 মাসটা কোথায় যাবে? 12 মাসটা মানে 1 বছর। 1 বছরটা 14-র সঙ্গে যোগ হয়ে 15 হয়ে যাবে। তোমাদের ভালো করে বুঝতে হবে এই জিনিসগুলো। আচ্ছা, পরে কি আছে? 4 বছর 5 মাস 4 দিন, এখানে 4 বসাচ্ছি। আর 5 বছর 3 মাস 27 দিন, এখানে 3 বসাচ্ছি। আর 9 বছর 9 মাস 9 দিন। এবার আমরা এগুলোকে যোগ করব। যোগ করলে হচ্ছে 40 দিন 17 মাস 18 বছর। একই রকম নিয়ম। 17 মাসটাকে ভেঙে নেবো, 12 যুক্ত 5, 40টাকে ভাঙবো, 30 যুক্ত 10। এবার দেখো 12 মাস মানে 1 বছর, ওই 18-এর সঙ্গে 1 যোগ হয়ে 19 বছর হয়ে যাবে। আর 30 দিন মানে 1 মাস, 5-এর সঙ্গে 1 যোগ হয়ে 6 হয়ে যাবে। আর 10 দিনটা বসে যাবে। এভাবে আমরা যোগগুলো শিখে গেলাম। এবার আমরা বিয়োগের দিকে যাব। দেখো বিয়োগগুলো কেমন কেমন করা যায়, খুব ভালো করে তোমাদের লক্ষ্য করতে হবে বিয়োগগুলো আমরা কীভাবে করছি। একটু ভালো করে দেখে নেবে। 7 বছর 0 মাস 0 দিন, 4 বছর 8 মাস 21 দিন। কি ব্যাপার বলো তো? 0 থেকে তো 21 বিয়োগ করা যায় না। তাহলে পাশের ঘর থেকে ধার নিতে হবে। পাশের ঘরেও 0 রয়েছে, তাহলে তার পাশের ঘর থেকে ধার নেবো। তাহলে 7 বছরটা হয়ে যাবে 6 বছর আর 12 মাস। 7 বছরটা ভেঙে নিচ্ছি, 6 বছর আর 1 বছর। 1 বছর মানে 12 মাস। এবার ওই 12 মাস থেকে 1 মাস ধার নেবো, তাহলে 12টা হয়ে যাবে 11 আর 1 মাসটা হয়ে যাবে 30 দিন। এবার দেখো আমরা আরামসে বিয়োগ করতে পারবো। 30 থেকে 21 বিয়োগ গেলে 9, আর 11 থেকে 8 বিয়োগ করতে গেলে 3, আর 6 থেকে 4 বিয়োগ করতে গেলে 2। 2 বছর 3 মাস 9 দিন। এটাই হবে উত্তর। তোমরা খুব ভালো করে এরকম অঙ্ক অভ্যাস করবে। পরেরটাও একই রকম রয়েছে। 4 বছরটা হয়ে যাবে 3 বছর, ওপরে 0 মাস ছিল হয়ে যাবে 11 মাস, এদিকে হয়ে যাবে 30 দিন। 30 থেকে 22 বিয়োগ করলে 8, 11 থেকে 4 বিয়োগ করলে
11 থেকে 7 বিয়োগ করলে 4, আর ওদিকে 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1। উত্তর হবে 1 বছর 4 মাস 8 দিন। দেখো খুব ভালো করে তোমরা বোঝো ব্যাপারটা। 4 বছরটা পরিণত হয়ে যাচ্ছে 3 বছর 12 মাস। 12 মাস মানে 11 মাস আর 30 দিন। এইভাবে অঙ্কগুলো ভাবতে হবে। পরটাই যাই। পরটা দেখো, 7 বছর 9 মাস 3 দিন থেকে বিয়োগ করতে হয়েছে 5 বছর 8 মাস 19 দিন। 3 থেকে তো 19 বিয়োগ করা যায় না, পাশের ঘর থেকে ধার নিতে হবে। 9 মাস থেকে 1 মাস চলে গেলে ওটা হয়ে যাবে 8 মাস, এটা যাবে 30 দিন। 30 আর 3 যোগ করলে হয়ে যায় 33। 33 থেকে 19 বিয়োগ করলে 14, 8 থেকে 8 বিয়োগ করলে 0, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2। ভালো করে বোঝো ওটা, ঠিক আছে? এবার পরের অঙ্ক দিকে যাই। দেখো কি আছে, 5 বছর 0 মাস 3 দিন আর 8 বছর 2 বছর 8 মাস 12 দিন। ওই একই রকম নিয়ম, 3 থেকে তো 12 বিয়োগ করা যায় না, পাশের ঘর 0 আছে, তাহলে তার পাশের ঘর থেকে আমরা 1 ধার নেবো। তাহলে 5 বছরটা ট্রান্সফার হয়ে যাবে 4 বছর 11 মাস 30 দিন। 30 দিন আগে ছিল 3 দিন, 30 আর 3 যোগ করে হচ্ছে 33। এবার 33 থেকে 12 বিয়োগ করলে হবে 21, 8 11 থেকে 8 বিয়োগ করলে হবে 3, আর 5 থেকে 5 নটা 4 হয়ে গেছে, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 2। উত্তর হবে 2 বছর 3 মাস 21 দিন। দেখো খুব ভালো করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।